হাসপাতালের চিকিৎসকের রহস্য মৃত্যু এবং কিভাবে সেই চিকিৎসকের মৃত্যু হলো তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এখনো পর্যন্ত ডাক্তাররা প্রাথমিক অনুমান করছেন যে হৃদরোগেই মৃত্যু হয়ে থাকতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। ডাক্তাররা ঠিক কি বলছেন? এখনো পর্যন্ত পোস্টমর্টম রিপোর্ট তো আসেনি, ডাক্তাররা কি অনুমান করছেন, কেন অনুমান করছেন যে হার্ট অ্যাটাকই হয়েছে? পুলিশ এবং বলা যায় যে চিকিৎসকরা যারা অন্যরা আছেন দায়িত্বপ্রাপ্ত জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। তাদের সকলের এক বক্তব্য যে পোস্টমর্টম রিপোর্ট অর্থাৎ ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তবে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে মায়ের অসুস্থতা নিয়ে কয়েক মাস ধরে খুব চিন্তায় ছিলেন ডাক্তার শালিনী দাস এবং গতকাল তা নিয়ে বলা যায় যে দফায় দফায় পরশুদিন তিনি কিন্তু কাজের মাসিকে বাড়ি নির্দেশ দিচ্ছিলেন, তা নিয়ে উদ্বিগ্ন দেখেছেন। একই সঙ্গে তিনি যে নিজে অসুস্থ হয়ে পড়েছেন এবং তার যে একটা অ্যাসিডিটি এবং গ্যাস হওয়ার ফলে তার যে কষ্ট হচ্ছে সেটা বলার পরেই কিন্তু হাতে চ্যানেল করেই ওষুধ দেওয়া হচ্ছিল, কিন্তু তারপরে মেডিসিন দিতে দিতেই মায়ের যে প্রতি উদ্বিগ্ন তার কারণে কিন্তু তিনি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে তিনি যে বাথরুমে যান সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন এবং চ্যানেলটিকে তিনি খুলে স্নান করতে গিয়ে এই বিপত্তি দেখা দিতে পারে, কারণ তখন ব্লাড বেরোতে দেখে তার চিকিৎসক হলেও তারও একটা কোনো কারণে শক পেতে পারেনি এবং এই যে গোটা বিষয়টি সবটাই বলছেন ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বোঝা যাবে। এখনো পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট এসে পৌঁছয়নি। তবে তরুণ চিকিৎসকের মৃত্যুর তদন্তে 2 সদস্যের প্রতিনিধি দল অর্থাৎ তদন্তকারী দল কমিটি করা হয়েছে এবং কার্ডিয়াক যে অ্যাটাক সেটা কি কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর যে সম্ভাবনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে এবং তার পাশাপাশি অন্যান্য বিষয়টি কিন্তু দেখছেন পুলিশ সবাইকে জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ করে ঘটনার যে আসল কারণ জানতে চাইছে। কারণ একজন তরুণী চিকিৎসক এবং সেই তরুণী মাত্র 31 বছর বয়স, তার এভাবে মৃত্যু, সরকারি হাসপাতালের তিনি চিকিৎসক, সেই চিকিৎসকের মৃত্যুর ঘটনাকে সাধারণভাবে মেনে নিতে পারছেন না কেউই এবং সে কারণে কিন্তু স্বাস্থ্য দপ্তর, পুলিশ প্রশাসন সকলেই কিন্তু গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছে। একেবারে ডাক্তারের মৃত্যুতে রীতিমতো রহস্য। তমলুকে নার্সিংহোম থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন সেই অ্যানেস্থেটিস্ট শালিনী দাস। পরিবারের দাবি তার ডান হাতে চ্যানেল করা ছিল, মাটিতে পড়ে যাওয়ায় সেখান থেকে রক্ত বের হচ্ছিল। হাসপাতালে নিয়ে গেলে বাঁচানো যায়নি। তবে পরিবারের প্রশ্ন, ডিউটিতে যাওয়ার সময় সুস্থ ছিলেন শালিনী, তাহলে হাতে চ্যানেল কেন? পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতাল, এখানকার চিকিৎসক শালিনী দাস অ্যানাস্থেসিস্ট, থাকতেন তমলুকের ভাড়া বাড়িতে। তার মৃত্যু ঘিরে রহস্য। কাঁথি মহকুমা হাসপাতালের পাশাপাশি তমলুক এবং মহিষাদলের 2টি নার্সিংহোমেও কাজ করতেন শালিনী। পরিবারের দাবি শুক্রবার সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন, মহিষাদল এবং তমলুকের নার্সিংহোমে ডিউটিতে যান। সেখান থেকে যখন বাড়ি ফেরেন তখন তার হাতে চ্যানেল করা। বাড়ি ফিরেই অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক, মাটিতে পড়ে যান। চিকিৎসক শালিনী দাসকে নিয়ে যাওয়া হয় তমলুকের নার্সিংহোমে, সেখান থেকে তাম্রলিপ্ত মেডিকেল, কিন্তু বাঁচানো যায়নি। প্রায় 11:30 পৌনে 12টা ডাক্তারবাবু দেখে সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে রেফার করেন। ভালো ছিল, ক্রিটিক্যাল অবস্থা ছিল। মানে তখন কি ব্লিডিং হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই হাতে একটা চ্যানেল করা ছিল, ওখান থেকে অনবরত ব্লিডিং হচ্ছে। পরিবারের প্রশ্ন, শালিনী সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন, তাহলে তার ডান হাতে চ্যানেল কেন? কে চ্যানেল করলো? শালিনীর কি হয়েছিল? এত শর্ট টাইমে এক্সপ্লোর করার মতো আমরা করতে পারছি না, বিশ্বাস করতে পারছি না। কোথাও যেন একটা সন্দেহ হচ্ছে যে ট্রিটমেন্টের কোথাও বোধহয় কিছু একটা হয়েছে, গণ্ডগোল হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট ছাড়া আগে তো রিয়ালি কিছু বলতে পারছি না। শুক্রবার সকালে প্রথমে মহিষাদলের নার্সিংহোমে গিয়েছিলেন অ্যানাস্থেসিস্ট শালিনী দাস, সেখান থেকে তমলুকের নার্সিংহোম। উনি এসেছিলেন 7:30 বা একটু পরে, আর 8:10 নাগাদ বেরিয়ে গেছেন। অ্যানাস্থেসিয়া দিতে এসেছিলেন একটা অপারেশন। সব থেকে খারাপ লেগেছে যে আমার এখানে উনি সকালে সুস্থ অবস্থায় ওটি করে গেলেন, তারপর কি হলো। তমলুকের নার্সিংহোমের চিকিৎসকের দাবি ওটিতে থাকার সময় অসুস্থ বোধ করছিলেন অ্যানাস্থেসিস্ট।
শালিনী দাস কালকে 9:15 নাগাদ অ্যানাস্থেসিয়া দেয় পেশেন্টের হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টার মতো ওটি চলছিল। তার মাঝখানে মায়ের থেকে বিভিন্ন রকমের ভাবে ফোন আসতে থাকে, ওই 10-15 মিনিট অন্তর করে ফোন আসতে থাকে। তারপরে ওই মাসিকে বলে কি কেয়ারটেকার মাকে যেতে দেবে না, তুমি যদি যেতে দাও তাহলে তোমার মাইনে আটকে দেবে। আমি তো ওটি করছিলাম। তারপরে ও আমাকে বলে যে স্যার আমার একটু গ্যাস হচ্ছে, গ্যাসের ট্যাবলেট খেয়েছি কিন্তু এখনো হচ্ছে। আমি বলে তাহলে একটা প্যান্টোপ্রাজল নিয়ে নে। প্যান্টোপ্রাজল অনডেম হচ্ছে চ্যানেল করে ওখানে নিয়েছে, ব্যাস এইটুকু। এরপরে তারপরে আমি চলে এসেছি, ওটি শেষ, আমি যাইনি। যদিও কি কারণে মৃত্যু হলো চিকিৎসকের তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এখন অবধি যা ইনফরমেশন আছে আমাদের কাছে, উনি এখানে ভাড়া বাড়িতে থাকতেন আর অসুস্থ ছিলেন। ওনার হাতে চ্যানেলও লাগানো ছিল যখন ওনাকে শিফট করা হয়েছে হসপিটালে। অ্যানেস্থেসিয়া ডক্টর ছিলেন। ওটা আমরা দেখছি যে কি ইস্যু ছিল, ঘটনা তদন্ত চলছে। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্র এবং সন্দীপ গুড়িয়ার সঙ্গে সুজিত ভৌমিক। বাজারে সেখানে শুভেন্দু অধিকারীর কনভয় আর শুভেন্দু অধিকারীর কনভয় লাঠি। শুভেন্দু অধিকারীর কনভয় লাঠি, এক দলের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। মন্দির বাজারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। মন্দির বাজারে শুভেন্দু অধিকারীর কনভয় লাঠি, বিরোধী দলের নেতার গাড়ির সামনে বিক্ষোভ। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এই বিক্ষোভ, দফায় দফায় বিক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। কি পরিস্থিতি এখন সেখানকার, কি হয়েছিল যে সময় শুভেন্দু অধিকারী মন্দির বাজার পৌঁছন, কথা বলবো। প্রতিনিধি আনিসুদ্দিন রয়েছেন সঙ্গে। আনিসুদ্দিন, একেবারে দেখো এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আজকে রাজনীতি বিধানসভার যে সাতগড়া এলাকায় একটি কালী পুজো এবং রক্তদান শিবিরের উদ্বোধন করার কথা ছিল, তিনি যখন আসেন তাকে কিন্তু রাস্তায় বিক্ষোভ দেখানো হয়। যেটা বিক্ষোভকারীদের দাবি যে যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছে এবং কেন্দ্র যেভাবে রাজ্যকে বঞ্চনা করছে, বকেয়া টাকা রেখেছে, সেইগুলো সমস্যার সমাধান না করে বিরোধী দলনেতা এভাবে এলাকায় আসতে পারেন না। সেজন্য কিন্তু বিরোধী দলনেতাকে প্রথমেই মন্দির বাজার এলাকায় বিক্ষোভ দেখানো হয়। পরবর্তী সময়ে বিরোধী দলনেতা যখন এই কালী পুজোর উদ্বোধন করার পরই তিনি বেরোন, তারপরে এলাকার বাসিন্দারা এবং তাদের একটাই দাবি যে যেভাবে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে ভিন রাজ্যে অত্যাচার করা হচ্ছে, সে নিয়ে বিরোধী দলনেতার কোনো কেন্দ্র নেই এবং অবিলম্বে এ বিষয়ে তাকে নজর দিতে হবে। তিনি কিন্তু বিরোধী দলনেতার গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এবং এরপরে কিন্তু যে পুলিশ মথুরাপুর থানার পুলিশ। তুমি আমাদের সঙ্গে থাকো। শুভেন্দু অধিকারীর কনভয় যে সময় লাঠি চলে সেই ছবি আপনাদেরকে এখন দেখাচ্ছি নিউজ 18 বাংলা। একদল বিক্ষোভকারী, তারা কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তারা বিক্ষোভ দেখাতে থাকেন এভাবে। মন্দির বাজারে শুভেন্দু অধিকারীর কনভয় লাঠি বিক্ষোভকারীদের, বিরোধী দলনেতার গাড়ির সামনে এভাবেই তারা বিক্ষোভ দেখাতে থাকে। দেখতে পাচ্ছেন দুদিকে প্রচুর সংখ্যক মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের হাতে প্ল্যাকার্ড, হাতে লাঠি নিয়ে শুভেন্দু অধিকারীর কনভয় বিক্ষোভ। আনিসুদ্দিন রয়েছেন সঙ্গে। আনিসুদ্দিন, এই যে বিক্ষোভকারীরা তারা তার মানে সেখানে অনেক আগে থেকে জমায়েত করছিলেন, তারা জানতেন শুভেন্দু অধিকারী সেখান দিয়ে পাস করবেন, তারা বিক্ষোভ দেখাবেন। তাদের যে প্ল্যাকার্ড, সেখানে কি লেখা রয়েছে, এই পুরোটাই তো পরিকল্পিত। না আনিসুদ্দিন, তোমার শব্দ এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তোমার কথা স্পষ্ট আমরা শুনতে পাচ্ছি না। আরো একবার ছবিটা দেখাই এবং বিক্ষোভকারীরা কি বলছেন শোনাই আপনাকে। বিজেপি পার্টি ওরা হচ্ছে দিল্লির মসনদে পশ্চিমবাংলার মানুষকে বঞ্চিত করে 100 দিনে কাজের টাকা আটকে রেখেছে, পশ্চিমবাংলার গরিব মানুষের ঘরের টাকা আটকে রেখেছে। তাই জন্য আমরা আজকে মন্দির বাজারে সাধারণ মানুষ, মহিলারা যারা 100 দিনের কাজ করে আমাদের সাধারণ জীবনযাপন চলতো, আজকের আমরা পরিযায়ী শ্রমিক হয়েছি। ওই শুভেন্দু অধিকারী দিল্লির নেতাদের কাছে মানা করে
দিচ্ছে যে পশ্চিমবাংলাকে বঞ্চিত করার জন্য, তারই প্রতিবাদে আজকের আমরা পথে নেমেছি। অভিযোগ রয়েছে বিক্ষোভকারীদের, সেই ছবি সেই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিলাম। আরো একবার চলে যাই, আনিসুদ্দিন রয়েছেন সঙ্গে। আনিসুদ্দিন, একেবারেই দেখো বিক্ষোভকারীদের মূলত যেটা অভিযোগ যে বারবার বাংলার পরিযায়ী শ্রমিকরা একেবারেই ভিন রাজ্যে অত্যাচারিত হচ্ছে, 100 দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে, যে বিষয়ে কিন্তু উদাসীন বিরোধী দলনেতা। তারপরেও তিনি কিভাবে এলাকায় আসতে চাইছেন তাকে আগে উত্তর দিতে হবে, এমনটাই অভিযোগ তুলে কিন্তু বিক্ষোভকারীরা সকাল থেকেই যে মন্দির বাজার এলাকা রয়েছে বিষ্ণুপুরে সেখানে জমায়েত হতে থাকেন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা কিন্তু বিরোধী দলনেতার কনভয় যখন আসছিল সেই সময় কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেখানে একেবারে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের তৎপরতায় সেখান থেকে যে পুজো মণ্ডপ কালী পুজোর উদ্বোধনে তিনি বেরিয়ে যান এবং সেখান থেকেই শুভেন্দু অধিকারী বলেছেন যে তিনি আজকের কোনো রাজনীতি করতে আসেননি, তিনি মূলত এসেছেন যে কালী পুজোর উদ্বোধন, তাই দলীয় পতাকা ছাড়া তিনি আসছেন এবং তাকে বাধার সম্মুখীন হতে হয়েছে। আগামী জগদ্ধাত্রী পুজোর পরে তিনি আবারও আসবেন এবং দলীয় কর্মসূচি নিয়ে আসবেন। এরপরেই তিনি যখন যে সাতঘরা এলাকা থেকে পাথর প্রতিমার উদ্দেশ্যে যখন বের হন সেখানেও কিন্তু তাকে যে ক্ষতির বাজার রয়েছে সেখানেও কিন্তু তাকে বিক্ষোভের মুখে পড়তে হয় এবং তার গাড়ির উপরে একেবারেই বিক্ষোভকারীরা তার গাড়ির সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং পুলিশের তৎপরতায় পরিস্থিতি একেবারেই। এবং আমরা দেখছি সেই ছবি, বিক্ষোভকারীরা যেখানে আগে থেকেই প্ল্যাকার্ড হাতে স্লোগান তুলছিলেন, তারা বিরোধী দলনেতার কনভয়ে লাঠি নিয়ে বিক্ষোভ দেখান। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে।